স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। আমরা সাগর আইসিটি কেয়ারের আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেই টিউটোরিয়ালটি যে বিষয় সম্পর্কিত সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা জানি বোর্ড পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরটা বেশ গুরুত্বপূর্ণ। সো সংখ্যা পদ্ধতি এর আগেই আমরা জেনেছি সংখ্যা পদ্ধতি সর্বমোট দুই প্রকার, প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে পজিশনাল এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল। তার মধ্যে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি রয়েছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা পূর্বে জেনে এসেছি চার প্রকার সর্বমোট। সো পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকারের মধ্যে আমরা আরেকবার একটু জেনে আসবো কী কী রয়েছে। ডেসিমাল রয়েছে, ডেসিমাল যার অপর নাম হচ্ছে দশমিক, যার বেস বা ভিত্তি হচ্ছে 10, কেননা 10টি অঙ্ক রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতি আমাদের সংখ্যা পদ্ধতি, ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এরপরে আসছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেটা কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 2, কেননা সেখানে 2টি অঙ্ক রয়েছে 0 এবং 1। এরপরে আসছে একটি বড় বাইনারি সংখ্যাকে ছোট্ট আকারে প্রদর্শন করার জন্য আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, যার বেস বা ভিত্তি হচ্ছে 8, কেননা সেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 8টি অঙ্ক রয়েছে 0 থেকে 7 পর্যন্ত। এর বাইরে আরেকটি সংখ্যা পদ্ধতি রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 16, যার বেস বা ভিত্তি হচ্ছে 16, কেননা সেই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 16টি অঙ্ক ব্যবহৃত হয়েছে। সো সর্বমোট 16টি অঙ্ক কী কী? 0 থেকে 9, 10টি, এবং এর বাইরে রয়েছে ABCDEF, যা আমি পূর্বে আলোচনা করেছি। সো এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে প্রতিটি সংখ্যা পদ্ধতি থেকে প্রতিটি সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখব। সো আজকে আমরা প্রথম যেই রূপান্তর শিখব, সেই রূপান্তরে আমরা দেখব কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়, কিভাবে একটি ডেসিমাল সংখ্যাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায়, অর্থাৎ আমাদের ভাষাকে কিভাবে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করা যায়। সো সেই ক্ষেত্রে বেস বা ভিত্তি খুবই ইম্পর্টেন্ট। বেস বা ভিত্তিগুলো আমরা মনে রাখবো, কেননা বেস বা ভিত্তি অনুযায়ী রূপান্তর করতে হবে। সো প্রথমে আমি যে কাজটি করব, যে একটি সংখ্যা, ফর এক্সাম্পল 23, একটি ডেসিমাল সংখ্যা সেটিকে কি বাইনারিতে রূপান্তর করব। সো এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে আমরা বুঝলাম, কেননা সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 10 দেওয়া আছে। এখন সেটিকে আমরা কিসে রূপান্তর করতে চাইছি? বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। সো বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে প্রথমে আমাকে যেটি করতে হবে বা যেটি বুঝতে হবে, যে আমাদের সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করছি। সো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে সকলেরই মনে রাখা উচিত, যে আমাদের সংখ্যা পদ্ধতিকে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করতে চাইব সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমাকে খেয়াল রাখতে হবে। সো আমরা আমাদের সংখ্যা পদ্ধতি, যেটাকে ডেসিমাল বা দশমিক বলা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাইছি, যার বেস বা ভিত্তি হচ্ছে কত? 2। সো ফার্স্ট অফ অল রূপান্তরিত করার ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটি রয়েছে 23, সেই সংখ্যাটি লিখলাম। লেখার পরে এটিকে কিসে রূপান্তর করতে চাইছি? আমরা রূপান্তর করতে চাইছি বাইনারি, যার বেস বা ভিত্তি 2। সো যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করতে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। তবে একটি বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এই ভাগ কিন্তু সাধারণ কোনো ভাগ পদ্ধতি নয়, এটি একটি বিকল্প ধারার ভাগ পদ্ধতি, যে ভাগ পদ্ধতিতে বেশ কয়েকটি নতুন জিনিসের সাথে তোমরা পরিচিত হবা। সো আমরা সাধারণত 2 দ্বারা যখন 23কে ভাগ করি, তখন খেয়াল করে দেখো 2 দ্বারা যখন 23কে ভাগ করি, এখানে সর্বোচ্চ ভাগফল কত যাবে? এখানে যে ভাগফল আছে, ভাগফলের ইংরেজি হচ্ছে কোটিয়েন্ট, QUOTIENT, কোটিয়েন্ট ভাগফলের ইংরেজি, এটা মনে রাখবে। সো 2 দ্বারা যখন 23কে আমরা ভাগ করছি, কোটিয়েন্ট বা ভাগফল সর্বোচ্চ কত হয়, হাইয়েস্ট কোটিয়েন্ট কত হয়, সেটা আমাদেরকে কি মনে রাখা প্রয়োজন। সো প্রথমত আমরা যেটা করব, 2 দ্বারা 23কে ভাগ করলে সর্বোচ্চ ভাগফল দাঁড়ায় 11, সর্বোচ্চ ভাগফল দাঁড়ায় 11, এবং ভাগ শেষ কত দাঁড়ায়? 2 দ্বারা 11কে গুণ করলে এখানে 22 দাঁড়িয়েছিল, এবং ভাগ শেষ যেটি দাঁড়াচ্ছে সেটির মান হচ্ছে 1, সেটির মান হচ্ছে 1। সো 2 দ্বারা 23কে ভাগ করলে ভাগফল সর্বোচ্চ যায় 11, এর বেশি যাবে না। এর বেশি যেতে হলে আমাকে কি দশমিক অংশে চলে যেতে হবে, এবং ভাগশেষ দাঁড়াচ্ছে কত? 1।
সো এই ভাগের ক্ষেত্রে এটা আমরা আমাদের ছোটোকালের থেকে শিখেছি এই ভাগ পদ্ধতি। সো এই ভাগের ক্ষেত্রে আমাকে দুইটি বিষয় আমরা এখানে নিয়ে আসবো, সেটি হচ্ছে একটি ভাগফল এবং একটি হচ্ছে কি ভাগশেষ। সো একটু ভালো করে খেয়াল করে দেখো, 2 দ্বারা 23কে ভাগ করলে ভাগফল সর্বোচ্চ কত হয়েছে? ভাগফল দাঁড়িয়েছে 11। ওকে, ভাগফল 11 আমি বসিয়ে দিলাম। তারপর আমরা খেয়াল করব যে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। সো প্রথমে আমরা 2 দ্বারা 23কে ভাগ করলে প্রথমে ভাগফল যে 11, সে 11টুকু আমরা বসিয়ে দিব। তারপরে একটা ড্যাশ দিব, একটা কি দিব? ড্যাশ দিব। ঠিক আছে, আমরা অনেকে এটাকে কোলন ড্যাশ চিনি। সো কোলন বাদ দিয়ে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে একটা ড্যাশ, সে ড্যাশ দিব। তবে কখনোই এটা মনে করা যাবে না যেটি একটি বিয়োগ চিহ্ন। সো প্রথমে আমরা ভাগফল দিয়েছি, ভাগফল দেওয়ার পরে তোমরা একটু ভালো মতন খেয়াল করে দেখো, এখানে একটা ভাগশেষ রয়েছে। ভাগশেষ কত? 1। সেই ভাগশেষটি এখানে কি উল্লেখ করে দিতে হবে, ভাগশেষটি উল্লেখ করে দিতে হবে। সো 2 দ্বারা 23কে ভাগ করলে ভাগফলটুকু লিখব, তারপরে ভাগ একটা ড্যাশ দিব, তারপরে কি লিখব? ভাগ শেষ। প্রথমে ভাগফল, তারপরে ড্যাশ দিয়ে ভাগ শেষ। সো এটা কোনো ভাগ পদ্ধতি সমাপ্ত হয়নি, ভাগ পদ্ধতিটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। ভাগ পদ্ধতিটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়, যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। সো এখানে ভাগফল কত আছে? 11। সো ভাগ পদ্ধতি চলতে থাকবে। সো আমরা আবারও কি করব? আমরা আবারও ভাগ করব। কত দ্বারা ভাগ করব? আমরা যেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিতে যাচ্ছি তত দ্বারাই ভাগ করতে থাকবে। আমরা যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিতে যাচ্ছি সেটা কত? 2। সো এখানে যেমন 2 দ্বারা ভাগ করেছিলাম, ঠিক এখানেও কি 2 দ্বারাই ভাগ করব। সো ভাগফল যতক্ষণ পর্যন্ত 0 না হবে সেই ভাগফলটিকে কার দ্বারা ভাগ করব? যেই সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি তার বেস বা ভিত্তি অনুসারে। সো আমরা বেস বা ভিত্তি অনুসারে ভাগ করতে যাব, ভাগ করব। সো 2 দ্বারা আমরা 11কে ভাগ করব। সো 2 দ্বারা 11কে ভাগ করলে একইভাবে আমরা করে দেখি, 2 দ্বারা 11কে ভাগ করলে আমরা ভাগফল সর্বোচ্চ পাই 5 এবং ভাগশেষ কত পাই? ভাগশেষ 1। সো আমরা ভাগফল লিখে দিব, ভাগফল 5, তারপর একটা ড্যাশ দিব, তারপরে ভাগশেষ কত পেয়েছি? ভাগশেষ 1। ভাগশেষ 1। একটি কথা মনে রাখা প্রয়োজন, 2 দ্বারা যদি বিজোড় সংখ্যাকে ভাগ করা হয় ভাগশেষ অলওয়েজ কত থাকবে? 1 থাকবে। 2 দ্বারা 11কে ভাগ করেছি, ভাগশেষ কত আছে? 1 আছে। এবার আমি আবারও 2 দ্বারা ভাগ করতে থাকবো। কেন করতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়। সো 2 দ্বারা কতকে ভাগ করছি? আবারও আমি 2 দ্বারা 5কে ভাগ করছি। 2 দ্বারা 5কে ভাগ করলে খেয়াল করে দেখো ভাগফল কত দাঁড়ায়? 2 দ্বারা 5কে ভাগ করলে ভাগফল দাঁড়ায় 2, 2 দুগুণা 4 এবং ভাগশেষ দাঁড়াচ্ছে 1। সো ভাগফল হচ্ছে 2 এবং একটি ড্যাশ দিয়ে কি দিব? ভাগশেষ। ভাগশেষ কত দাঁড়াচ্ছে? ভাগশেষ দাঁড়াচ্ছে 1। ওকে, সো এতটুকু নিশ্চয়ই বোঝা গিয়েছে। এখনও কিন্তু ভাগফল 0 হয়নি। সো আমাকে কি আবারও কন্টিনিউয়াসলি 2 দ্বারা ভাগ করে যেতে হবে। সো 2 দ্বারা 2কে ভাগ করলে আমরা জানি 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল কত হয়? 1 হয় এবং ভাগশেষ কত হয়? 0। এবং আরেকটি জিনিস মনে রাখবো, 2 দ্বারা যদি কোনো জোড় সংখ্যাকে ভাগ করা হয়, 2 দ্বারা যদি কোনো জোড় সংখ্যাকে ভাগ করা হয় ভাগশেষ অলওয়েজ কত হয়? ভাগশেষ নিঃসন্দেহে জোড় সংখ্যাকে ভাগ করলেই ভাগশেষ 0, এটা সাধারণ নিয়ম। তো 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল কত পেয়েছি? ভাগফল 1 পেয়েছি। প্রসেসটা কি শেষ? না, প্রসেসটা শেষ না। আমি বলেছি যতক্ষণ পর্যন্ত ভাগফল না 0 হবে। এখনও কিন্তু ভাগফল 0 হয়নি। ভাগফলের মান কত? ভাগফলের মান 1। তাহলে আমাকে কি আবারও ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারাই ভাগ করব। সো 2 দ্বারা 1কে ভাগ করব। সো 2 দ্বারা 1কে ভাগ করব। সো এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখা প্রয়োজন, প্রতিটি ভাগ পদ্ধতির ঠিক শেষের দিকে একটি অংশ আসবে যেখানে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করতে হয়। সো এই ধরনের ভাগের ক্ষেত্রে আমরা পয়েন্ট নিয়ে বাকি অংশটুকু করে থাকি বা শিখে এসেছি, কিন্তু এই ভাগ পদ্ধতি একটি বিকল্প ধারার ভাগ পদ্ধতি যা আমি পূর্বেই উল্লেখ করে ফেলেছি। সো এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে যে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে, বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা সব শেষের স্টেপে এরকমই একটি অবস্থা আসবে প্রত্যেকটি ভাগ পদ্ধতির ক্ষেত্রে। বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে ভাগফল। আই রিপিট, ভাগফল অলওয়েজ 0 হবে। ভাগফল কি হবে? অলওয়েজ 0 হবে। কত হবে?
অলওয়েজ 0 হবে। এবং ভাগশেষ কী হবে? যাকে আমি ভাগ করছিলাম, কাকে ভাগ করছিলাম? আমি 2 দ্বারা 1কে ভাগ করছিলাম, সেটি হবে কি কাঙ্ক্ষিত ভাগশেষ। ঠিক আছে? সো বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করলে ভাগফল 0 এবং ভাগশেষ হচ্ছে যাকে আমি ভাগ করছিলাম সেটা বসে যাবে, অর্থাৎ যাকে ভাগ করছিলাম সেই ভাগশেষ, সেটাই হচ্ছে কি ভাগশেষ হয়ে যাবে। ওকে, তবে তীর চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটি আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলেছি। এবং প্রত্যেকটি ভাগ পদ্ধতির শেষে কিন্তু কি ঠিক এমন অবস্থায় দাঁড়াবে। সো আমরা ভাগ পদ্ধতিটা সম্পূর্ণ করেছি ইতিমধ্যে। কেননা ভাগফল 0 আমরা পেয়ে গেছি। সো আমাকে আর ভাগ করা লাগবে না, ভাগ পদ্ধতিটা আমরা কি ভাগ পদ্ধতিটা অলরেডি শেষ করে ফেলেছি। তবে ভাগ পদ্ধতি শেষ করলেও কিন্তু কি আমরা কাঙ্ক্ষিত উত্তর পাইনি, কিন্তু আমাদের ঠিক 23 সংখ্যাটি বাইনারি ভ্যালু পাইনি। সো ভাগ পদ্ধতি হয়ে গেলেই যে বাইনারি ভ্যালুটা পেয়ে যাব এমনটি নয়, এই ভাগ পদ্ধতি থেকে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি বের করতে হবে। সো কাঙ্ক্ষিত উত্তরটি বের করার জন্য আমাদেরকে যার সাহায্য নেওয়া লাগবে সেটি হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল রং দ্বারা প্রদর্শিত ভাগশেষগুলি রয়েছে। সো এই ভাগ পদ্ধতির যে ভাগশেষগুলো রয়েছে সেইগুলোই কি আমার কাঙ্ক্ষিত উত্তর। সো তোমরা হয়তো বা মনে করতে পারো ভাগশেষগুলি বের করা এখন তো খুবই সহজ, 1 1 1 0 1, 23কে ধরা যাবে না, জাস্ট ভাগশেষগুলি 1 1 1 0 1। সো 1 1 1 0 1 যদি তোমরা ভাগশেষ মনে করে থাকো তাহলে এটি সম্পূর্ণ ভুল। কেননা ভাগশেষ কালেক্ট করার সময় তোমাকে ভাগশেষের মানগুলি নিতে হবে নিচ থেকে ওপরে, ভাগশেষের মান নিচ থেকে ওপরে নিতে হবে। কেন নিতে হবে? কারণটি হচ্ছে সবার নিচে যে আমরা 1টা দেখতে পাচ্ছি, যে ভাগশেষটি দেখতে পাচ্ছি, সেই ভাগশেষের একটি বিশেষ নাম রয়েছে। সেই ভাগশেষের কি রয়েছে? একটি বিশেষ নাম রয়েছে, তার নাম হচ্ছে MSB। সবার নিচে যে ভাগশেষটি রয়েছে সেটির নাম হচ্ছে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যেহেতু এটি বাইনারি সংখ্যার অন্তর্গত, এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা, যখন এর বেস বা ভিত্তি 2 দিয়ে দিব তখন সেটি কি বাইনারি সংখ্যা হয়ে যাবে। সো বাইনারি সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্ককে কি বলা হয়ে থাকে? বিট বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? বিট। তো খেয়াল করে দেখো, এখানে সবার নিচের যে ভাগশেষটি ছিল সেটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট না ফিকেন্ট, হ্যাঁ, ফিসেন্ট মানে উল্লেখযোগ্য, ফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ। সো এটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট। আমি একটু লিখে দিচ্ছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, MSB মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট মানে সর্বোচ্চ, সিগনিফিকেন্ট মানে গুরুত্বের, আর বিট বলতে অঙ্ক বোঝানো হয়ে থাকে। সো সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আমরা 1কে বসাবো, তারপরে ক্রমান্বয়ে আমরা কি নিচ থেকে উপরে যাব, তারপরে 0কে বসাবো, তারপরে 1, তারপরে এই 1টা বসাবো, তারপরে এই 1টা বসাবো। সো অ্যান্সার হবে 1 0 1 1 1। ঠিক আছে? এবং সবার শেষে নিচ থেকে উপরে গিয়ে সবার প্রথমে যে ভাগশেষটি ছিল সেটিরও একটি বিশেষ নাম রয়েছে, সেটিকে বলা হয়ে থাকে LSB, যার মানে দাঁড়াচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট বলতে সর্বনিম্ন, সিগনিফিকেন্ট মানে গুরুত্বের, আর বিট মানে হচ্ছে অঙ্ক। সর্বনিম্ন, লিস্ট মানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। ওকে, সো আমাদেরকে ভাগশেষটি লিখতে হবে MSB থেকে, ফ্রম MSB টু LSB, মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক থেকে সর্বনিম্ন গুরুত্বের অঙ্কে লিখতে হবে, নিচ থেকে ওপরে ভাগশেষটি লিখতে হবে। এতটুকু বুঝলে যথেষ্ট। ঠিক আছে? সো 23 সংখ্যাটির বাইনারি দাঁড়ালো 1 0 1 1 1। সো খুবই একটু দীর্ঘ পদ্ধতি, এটা একটা দীর্ঘ পদ্ধতি, তবে এটির বাইরেও একটি সহজ পদ্ধতি রয়েছে যেটি দ্বারা খুব সহজেই তোমরা কি একটি সংখ্যার বাইনারি বের করতে পারবে। তো সেটির জন্য যা করা লাগবে সেটি হচ্ছে যে আমরা 23 সংখ্যাটির বাইনারি বের করার জন্য আরও একটি শর্টকাট পদ্ধতি রয়েছে,
যে শর্টকাট পদ্ধতির নাম বলা হয়ে থাকে NBCD। বিসিডি একটি কোড, তার মধ্যে বিভিন্ন ধরনের কোড রয়েছে, তার মধ্যে বিসিডি একটি কোড, বাইনারি কোডের ডেসিমাল যেটাকে বলা হয়। এন মানে ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল। সো NBCDর একটি ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে 1 এর ডাবল হচ্ছে 2 এর ডাবল হচ্ছে 4 এর ডাবল হচ্ছে 8। সো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার NBCD কোডের। তবে তুমি একটি দশমিক সংখ্যাকে বাইনারিতে খুব শর্টকাটে যদি বের করতে চাও, তার জন্য এই সংখ্যা পদ্ধতিটা বা এই সিকোয়েন্সটা বা এই ছন্দটা ব্যবহার করা যায়। ডান দিক থেকে, অবশ্যই ডান দিক থেকে লিখতে হবে 1 2 4 8। তোমার প্রয়োজন হলে 8 এর ডাবল 16 নিবা, তোমার প্রয়োজন হলে 16 এর ডাবল 32 নিবা। এভাবে কি আস্তে আস্তে বাড়তেই থাকবে, ক্রমান্বয়ে কি আস্তে আস্তে এই জিনিসটার মানটা বাড়তেই থাকবে। হ্যাঁ, সো আমরা কতটুকু নিব এই রেঞ্জটা 1 2 4 8 16 32 64 কতটুকু রেঞ্জ নিব সেটা ডিপেন্ড করার জন্য সেটা নির্ধারণ করার জন্য একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা হচ্ছে যে খেয়াল করে দেখো, এখানে আমার যদি 1 2 4 দিই, এখানে জাস্ট যদি সিকোয়েন্সে 1 2 4 দিই, এই তিনটা যদি যোগ করি 1 + 2 2 + 4, সবগুলো যোগ করলে যোগফল কত দাঁড়াচ্ছে? 7 দাঁড়াচ্ছে। কত দাঁড়াচ্ছে? 7। কিন্তু খেয়াল করে দেখো, এই তিনটি অঙ্ক যদি পরস্পর যোগ করি কত যোগফল দাঁড়াচ্ছে? 7। সো আমরা যে সংখ্যাটাকে রূপান্তর করতে চাইবো ঠিক তার বেশি হওয়া যাবে, কম হওয়া যাবে না। সো 7 তাহলে হবে না। আমাকে যদি 23-এর বাইনারি বের করা লাগে তাহলে কি আমরা 4 এর ডাবল নিব। 4 এর ডাবল কত? 8। সো এবার যদি যোগ করি সবগুলা 8 + 4 + 2 + 1, তাহলে ফলাফল দাঁড়াবে 15 বা 15। তো এই যোগফলটা কত হবে? এটা অনেক বড় সিকোয়েন্সের ক্ষেত্রে মনে রাখার একটি পদ্ধতি রয়েছে যে এই সংখ্যাগুলো যোগ করলে যোগফল হবে সব শেষের অঙ্কটির ডাবলের 1 কম। সো যোগফলের ক্ষেত্রে আমরা যেই ট্রিকটা কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে সবগুলো যোগ করলে যোগফল হবে সব শেষের যে অঙ্কটি রয়েছে, সব শেষের অঙ্কটি কি? 8। 8-এর ডাবল কত? 16 মানে তার 1 কম, 15। তো যোগফল বের হবে সবগুলার যোগফল বের হবে সব শেষের যে অঙ্কটি রয়েছে তার ডাবলের 1 কম। আরেকটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরো এখন যোগফল কত বের হয়েছে? 15। সো 23-কে কনভার্ট করতে হলে এই 15 যোগফল দিয়ে হবে না, তার বেশি হওয়া চাই, কম হলে চলবে না। সো 8-এর ডাবল আমরা কত নিলাম? আবারও 16 নিলাম। 8-এর ডাবল আবার কত নিলাম? 16। সো এই সবগুলাকে যোগ করলে যোগফল কত হয়? সবগুলাকে যোগ করলে যোগফল হয় সব শেষের যে অঙ্কটি লিখলাম সেই অঙ্কটির ডাবলের 1 কম, সেই সংখ্যাটির ডাবলের 1 কম। 16-এর ডাবল কত? 32। 32-এর 1 কম, তাহলে কত দাঁড়াচ্ছে? ফলাফলটি দাঁড়াচ্ছে 31। কত দাঁড়াচ্ছে? 31। তাহলে এই সবগুলোকে যোগ করলে যোগফল দাঁড়ায় 31। চলো একটু পরীক্ষা করে দেখা যাক যে এই মানটি যে বসালাম সেটি ঠিক আছে কিনা। 16 + 8 24, 24 + 4 28, 28 + 2 30, 30 + 1 31। সো 31, এখন মানটি এসেছে কত? যোগফল 31। তাহলে সেটিকে 23, সেটির সাহায্যে যে সিকোয়েন্সটা যেটা লিখেছি 1 2 4 8, যে সিকোয়েন্সটা লিখেছি সেই সিকোয়েন্সটার ক্ষেত্রে সেই সিকোয়েন্সটা দিয়ে 23 বের করা যাবে, কেননা যোগফল আমার বের হয়েছে 31। 23-এর বেশি আছে, কম নাই। এখন 23 বের করার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করব, প্রথমে আমরা ডান দিক থেকে মেলানোর চেষ্টা করব। দেখো 23-কে মেলানোর জন্য 6 আর 8 যোগ করলে কত হয়? 6 আর 8 যোগ করলে 24 হয়ে যায়। সো 8 যোগ করলে বেশি হয়ে যায়, তাহলে 8 আমরা যোগ করব না, 8টি যোগ করব না। 6 আর 4 যোগ করলে কত হয়? 6 আর 4 যোগ করলে হয় 20। 6 এবং 4 যোগ করলে হয় 20। সো আমার 23 মিলাতে হবে। 20 + 2 যোগ করলে কত হয়? 22। 22 + 1 যোগ করলে কত হয়? 23। সো 6 4 যোগ করলে 20, 20 2 22, 22 1 23। সো খেয়াল করে দেখো, আমাদের এখানে 8 যদি যোগ না করি তাহলে কিন্তু ফলাফলটা কত দাঁড়াবে? ফলাফলটা দাঁড়াবে 23। ঠিক আছে? সো এই হচ্ছে শর্টকাট পদ্ধতি। এখন এই পদ্ধতি থেকে অ্যান্সার বের করতে হবে। অ্যান্সার বের করার পদ্ধতি, যে অঙ্কগুলো যোগের ক্ষেত্রে প্রয়োজন 23-কে প্রমাণ করার জন্য, 23 যোগফল বের করার জন্য যে অঙ্কগুলি প্রয়োজন হয়েছে, যেমন 16 প্রয়োজন, সেখানে 1 দিয়ে দিব। 16 যেখানে প্রয়োজন সেখানে কি দিয়ে দিব? 1 দিয়ে দিব।
8 যেহেতু প্রয়োজন নাই সেখানে 0 দিব, 4 যেহেতু প্রয়োজন ছিল সেহেতু 1 দিব, 2 যেহেতু প্রয়োজন ছিল 1 দিয়েছি, 1 যেহেতু প্রয়োজন ছিল 1 দিয়েছি। তাহলে যোগফল যেটা বের সো শর্টকাট পদ্ধতি থেকে যে মানটি বের হলো সেই মানটি হচ্ছে 10111, যেটা বাইনারি বের হয়েছে, বেস বা ভিত্তি দিয়ে দিলাম। সো খেয়াল করে দেখো তো এই অ্যান্সারটির সাথে এই অ্যান্সারটির সামঞ্জস্য রয়েছে না? ঠিক একই রকম না? 11001111। ওকে, তাহলে কি এরকম 1248 দিয়েও কিন্তু কি এই মানটা বের করতে পারি, আমরা এই মানটা আমরা কি বের করতে পারি। সো আমার শিক্ষার্থীদের জন্য একটি ঠিক এরকম পদ্ধতিতেই, এরকম হাতের লেখা পদ্ধতিতে একটি মান বের করার, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে এই মানটি বের করে দেখাবা। মানটি হচ্ছে 77। 77 সংখ্যাটির একইভাবে বাইনারি মান বের করে দেখাবা। হ্যাঁ, 77 সংখ্যাটির বাইনারি মান বের করে দেখাবা শর্টকাটে এইভাবে 1 2 4 8 16 32 যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বের করবা। ঠিক আছে, সেই অনুযায়ী আমাকে বাইনারি মানটি বের করে দেখাবা। হ্যাঁ, সো একটি ডেসিমাল দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি, অথবা এইরকম 1 2 4 8 দ্বারাও কিন্তু কি রূপান্তর করতে পারি। ওকে, তবে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরে কিছুটা ঘাটতি থেকে গেছে। ঘাটতিটা সেই জায়গায় আমরা 23 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করেছি। রূপান্তর করার ক্ষেত্রে আমরা ফলাফলটা পেয়েছি 10111। কিন্তু সংখ্যাটি যদি এমনটি হতো 23.40, সংখ্যাটি যদি এরকম হতো 23.40, এটিকে যদি বাইনারিতে রূপান্তর করার প্রয়োজন হতো তাহলে আমরা কি করতাম? তাহলে রূপান্তরের ক্ষেত্রে খেয়াল করে দেখো, পূর্ণাংশটুকুর আমরা মান জানি, পূর্ণাংশটুকুর মান হচ্ছে 10111। সো সেই মানটা বসাই দিলাম 10111, এবং এরপরে এই যে দশমিকটা আছে দশমিকটাকে আমরা এখানে বসিয়ে দিব। এখন দশমিক অংশটুকুর মান বের করার প্রয়োজন। সো দশমিক অংশটুকুর মান বের করার জন্য পদ্ধতিটা কিন্তু একটু ভিন্ন আকারের, একটু ভিন্নভাবে কি এটার সমাধান আনতে হবে। সো পূর্ণাংশ যখন বের করেছিলাম আমি সংখ্যাটার যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাইছি সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির দ্বারা আমরা কি ভাগ করেছি। কিন্তু ভগ্নাংশকে যখন রূপান্তর করব, ভগ্নাংশ কি দেখতে পাচ্ছি? ভগ্নাংশ হচ্ছে 0.40 বা শুধু 0.4 বললেও হবে। সো এই অংশটুকুকে যখন বাইনারিতে রূপান্তর করতে যাব, সো রূপান্তরিত করার ক্ষেত্রে গুণ করতে হবে। ভগ্নাংশকে পূর্ণাংশকে ভাগ, ভগ্নাংশকে কি করতে হবে? গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? যেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিতে যাচ্ছি। সো আমরা যার বেস বা ভিত্তিতে যাচ্ছি সেটা হচ্ছে কত? 2। সেটির বেস বা ভিত্তি হচ্ছে 2। তো খেয়াল করে দেখো এখানে যে এই রূপান্তরটা করার ক্ষেত্রে, এই গুণটা করার ক্ষেত্রে অনেক অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে, অনেকভাবে গুণটা করা হয়েছে। হ্যাঁ, বিভিন্নভাবে করা হয়েছে। তবে আমার ক্ষেত্রে মনে হয় এই গুণটি করার ক্ষেত্রে দুইটি অংশ তোমার সেপারেট করে নেওয়া উত্তম। একটি হচ্ছে যখন একটি ভগ্নাংশকে যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি তার বেস বা ভিত্তি দ্বারা গুণ করব, গুণ করার ক্ষেত্রে দুইটি অংশ বের হবে। একটি গুণফল যেটি বের হবে সেটির দুটি অংশ বের হবে, একটি হচ্ছে পূর্ণাংশ বা পূর্ণক বলা হয়, এবং আরেকটি ঘর রাখলাম আমরা যেটার নাম হচ্ছে ভগ্নাংশ, পূর্ণাংশ এবং কি ভগ্নাংশ। সো একটু খেয়াল করে দেখো, 0.40 বা 0.4কে 2 দ্বারা যদি তোমরা ক্যালকুলেটারে গুণ করো তাহলে ফলাফল আসবে 0.8 বা 0.8 আসবে। ঠিক আছে, 0.8 বা 0.8 আসবে। সো যে গুণফলটি আমরা পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি সেই গুণফলের দুটি অংশ, একটি পূর্ণাংশ, একটি কি ভগ্নাংশ। পূর্ণাংশ কি? পূর্ণাংশ হচ্ছে 0। ওকে, এবং ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে 8। ভগ্নাংশ হচ্ছে 8। সো ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমি ভগ্নাংশ লিখেছি। তোমরা চাইলে দিতেও পারো 0.8। হ্যাঁ, সো এটা হচ্ছে গুণের পদ্ধতি, যেখানে 0.40কে বা 4কে 2 দ্বারা গুণ করলে ফলাফল পাই আমরা 0.8। দুইটা আলাদা ঘরে লিখেছি। এখন গুণটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, গুণটা যেমন ভাগটি যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়েছে প্রসেসটা কিন্তু কি চলতে থেকেছে।
গুণটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ শূন্য হয়, যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ শূন্য হয়। সো 0.8 পেয়েছি, শূন্য পাইনি, সেহেতু কি আমাকে আবারও গুণ করতে হবে। কাকে গুণ করব? এই ভগ্নাংশটুকুকে নিচের লাইনে নিয়ে আসবো, 0.8কে নিয়ে আসলাম, বা 0.80 হোক, যাই হোক না কেন, সেই 0.8কে গুণ করতে হবে। আবারও কার দ্বারা গুণ করব? 2 দ্বারা। কেন 2 দ্বারা গুণ করব? কেননা আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি তার বেস বা ভিত্তি হচ্ছে 2। সো 0.8কে 2 দ্বারা গুণ করলে গুণফল বের হয় 1.6। সো 1টা হচ্ছে পূর্ণাংশ, তাই আমি এখানে বসাই দিলাম 1টা, এবং ভগ্নাংশ হচ্ছে 0.6। ওকে, আমি আবারও 0.6কে নিয়ে আসলাম, সেটাকে আমি আবারও কার দ্বারা গুণ করব? 2 দ্বারা, কেননা যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ শূন্য হবে প্রসেসটা চালাবো আমরা। সো 0.6কে 2 দ্বারা গুণ করলে হবে 1.2। হ্যাঁ, সো 1.2, 1 এখানে বসালাম এবং 0.2টাকে এখানে দিলাম। আবারও 0.2কে নিয়ে আসবে সামনে, এই ভগ্নাংশটুকু আবারও সামনে আসবে, বারবার এই ভগ্নাংশটুকুই আসছে। আবারও 0.2কে আমরা যদি 2 দ্বারা মাল্টিপল করি তাহলে হবে 0.4। কত বের হবে? 0.4। ফলাফল দাঁড়াবে 0.4। ওকে, আবার 4কে গুণ করলে 8, আবারও 8কে গুণ করলে 1.6, এভাবে কি পর্যায়ক্রমিকভাবে গুণটা চলতে থাকবে। সো এরকম কতবার গুণ করতে পারো তুমি? হ্যাঁ, সো এক্ষেত্রে অসংখ্যবার গুণ হবে, যেটা করে তুমি পৃষ্ঠা বা খাতা শেষ করতে পারবে না। তো এখানে যে প্রসেসটা অবলম্বন করতে হবে, গুণ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 3বার থেকে 4বার গুণ করব, 2বারও করতে পারি, সেখানে কোনো কি বাধ্যবাধকতা নাই। সো আমরা গুণ করার ক্ষেত্রে যদি ভগ্নাংশ শূন্য নাই হয় তাহলে আমরা গুণ করার ক্ষেত্রে কয়বার গুণ করব? 3 অথবা 4বার গুণ করব। করার পরে আমরা জাস্ট কি ড্যাশ 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 দিয়ে দিব, এমনি দিয়ে দিলাম। এটা না দিলেও কোনো ক্ষতি নাই। সো এটা জাস্ট কি গুণ পদ্ধতি। 0.40 মানটুকু বের করার জন্য আমরা কি এই গুণ পদ্ধতিটুকু ব্যবহার করব। ওকে, সো এখন গুণ করেছি, এখন আমাকে ফলাফল বসানোর পালা। সো আমি যদি তোমাকে বলে দিই ফলাফলটুকু হচ্ছে পূর্ণাংশ, ফলাফলটি হচ্ছে কি পূর্ণাংশ, এই যে 0 1 1 0 এটুকু। সো তুমি উত্তর বসার ক্ষেত্রে হয়তোবা সাবধানতাবশত হয়তোবা চাইবা যে নিচ থেকে ওপরে লিখতে, বাট কখনো এটি ভুল করে করবে না। ভাগের ক্ষেত্রে নিচ থেকে ওপরে যেতে হয়, MSB টু LSB, বাট গুণের ক্ষেত্রে ওপর থেকে নিচে আসতে হয়। অর্থাৎ এটা কি গুণের ক্ষেত্রে এই অংশটুকু হচ্ছে কি ভগ্নাংশের ক্ষেত্রে MSB, এবং এই অংশটুকুকে কি বলা হয়? শুধু গুণ অংশ, অর্থাৎ ভগ্নাংশটুকু অংশের জন্য এটুকুকে কি বলা হয়? LSB। ওকে, ভগ্নাংশটুকুর জন্য এটাকে LSB বলা হয়ে থাকে। সো আমরা ফলাফলটা কি লিখব? ওপর থেকে নিচে লিখব, ঠিক আছে? ওপরের মানটা কি? ওপরের মানটা 0, তারপরে 1 1, তারপরে 0 লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই। হ্যাঁ, সো এভাবে লিখেছি। তো আমরা ওপর থেকে লিখলাম, তবে অবশ্যই দেখতে হবে আমাদেরকে দশমিকটা আমরা দিয়েছি কিনা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দশমিকটা দিয়েছি কিনা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরও একটি বিষয়, বিশেষত আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আমরা ভাগটি করেছি, ভাগটি করার ক্ষেত্রে বা গুণটি করার ক্ষেত্রে আমি ভাগ বলেছি, এটি গুণ হতো। গুণটি করার ক্ষেত্রে দেখো আমরা প্রসেসটা কিন্তু শেষ করতে পারিনি, প্রসেসটা কিন্তু আরও বেশ কয়েকবার, চাইলে অসংখ্যবার কন্টিনিউ হতে পারতো। সো যেহেতু প্রসেসটা শেষ করিনি, সেহেতু উত্তর লেখার ক্ষেত্রে আমরা এখানে ডট ডট দিয়ে দিব। এখানে কি দিয়ে দিব? ডট ডট। প্রসেসটার ভগ্নাংশ কিন্তু কি শূন্য আসেনি, বিধায় কি এখানে আমরা ডট ডট দিয়ে দিতে পারি সাবধানতাবশত। ওকে, তাহলে মানটি অ্যাপ্রোপ্রিয়েটভাবে কি প্রকাশিত হয়েছে। সো একটি পূর্ণাংশের সাথে ভগ্নাংশ যদি থাকে তাহলে কি আমরা এভাবে রূপান্তর করব। হ্যাঁ, সো আশা করি বোঝা গিয়েছে। তোমরা অবশ্যই যে একটু আগে যে আমি অঙ্কটা দিলাম, যেমন যে অঙ্কটি দিয়েছিলাম 77 একটি সংখ্যার মান বের করার জন্য বলছিলাম। সো আশা করি তোমরা কমেন্টে অনেকে কমেন্ট করে জানিয়েছো বা জানাবা। যারা এখনও জানাওনি তারা ভিডিওটি পজ করে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমি করে দিচ্ছি। তো 77 সংখ্যাটি মনে করো 77.25 একটি ডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করতে বলেছে। বাইনারিতে রূপান্তরিত করার ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা রূপান্তরের ক্ষেত্রে ফার্স্টে 77টাকে শর্টকাটে বের করার চেষ্টা করব। শর্টকাটে বের করার জন্য 1 2 4 8 16 পদ্ধতি ব্যবহার করব। তো
তো খেয়াল করে দেখো এই সবগুলোকে যোগ করলে 16 পর্যন্ত যোগ করলে যোগফল দাঁড়ায় ডাবলের এক কম, মানে কি ডাবল, 16-এর ডাবল কত 32, 32-এর এক কম 31 হয়। সো 31 না আমার আরও বেশি লাগবে কারণ এটা 77 রয়েছে। সো 32 নিলাম, এতটি সংখ্যা যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে 63, কত দাঁড়ায় 63 দাঁড়াচ্ছে, ঠিক আছে। সো সেটাও অ্যাপ্রোপ্রিয়েট না, কেননা আমার 77 মিলানো লাগবে, তাই আমি কি 64 নিলাম। ওকে, তো এই সবগুলা অঙ্ক যোগ করলে যোগফল দাঁড়াবে ডাবলের এক কম, শেষের অঙ্কটি ডাবলের এক কম, মানে 64 ডাবল 128, তার এক কম মানে 127। সো 127 লাগবে না, আমাকে 77 মিলানো লাগবে। 77 মিলানোর জন্য 64 তো লাগবেই, যোগ করা লাগবে, 64 তো লাগছেই। 64-র সাথে 32 যোগ করলে 96 হয়ে যায়। সো 32 আমার এখানে প্রয়োজন নাই। 64-র সাথে 16 যোগ করলে 80 হয়ে যায়। সো আমার এখানে কি 16 প্রয়োজন নাই। 64-র সাথে 8 যোগ করলে 64-র সাথে 8 যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে 72, কত 72। 72-এর সাথে আবারও যদি আমরা 4 যোগ করি তাহলে কত হয় 76 হয়, কত হয় 76। 76-এর সাথে 2 যোগ করলে 78 চলে যাচ্ছে, মানে বেশি হয়ে যাচ্ছে। সো যেটা বেশি হয়ে যাবে সেটা কি আমরা মাইনাস করে দিব, এবং 76 হয়েছে, এবং 76-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 77। সো মানটি দাঁড়াবে 1, এটা যেহেতু লাগেনি 0, যেটা লাগেনি সেটা 0, যেটা লেগেছে সেটা 1, 2 লাগেনি 0, 1 লেগেছে 1। সো অ্যান্সারটি বের হবে, এটার বাইনারি ভ্যালু বের হবে পূর্ণাংশের ক্ষেত্রে 77 অংশটুকুর ক্ষেত্রে এর বাইনারি বের হবে 1001101। ওকে, 1001101। তারপরে যদি তোমাদের কোনো প্রকার যদি কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা কি সে ভাগ পদ্ধতিটি করে মিলিয়ে নিবা। আরেকটি পদ্ধতি রয়েছে ক্যালকুলেটর পদ্ধতি, যা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে তোমরা ক্যালকুলেটর পদ্ধতিটি খুব অনায়াসে কি করতে পারো। ওকে, এটি গেল পূর্ণাংশের ক্ষেত্রে। বাট ভগ্নাংশের ক্ষেত্রে কোনো শর্টকাট নাই বা ক্যালকুলেটর পদ্ধতি নাই। আই রিপিট, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু কোনো শর্টকাট পদ্ধতি নাই। সেটির জন্য কি করতে হবে, সেটির জন্য আমাকে ভগ্নাংশটুকু গুণ করে বের করতে হবে। সো ভগ্নাংশটুকু 0.25-কে গুণ করব, কার দ্বারা গুণ করব 2, এবং এখানে দুইটা ঘর টেনে নিব, একটা পূর্ণকের ঘর বা পূর্ণাংশের ঘর, আর একটা হচ্ছে কি ভগ্নাংশের ঘর, দুইটি ঘর টেনে নিয়েছি। ওকে, পূর্ণাংশ বা ভগ্নাংশ দুইটি ঘর টেনে নিয়েছি। এখন খেয়াল করে দেখো, যখন গুণ করব 0.25-কে যখন 2 দ্বারা মাল্টিপল করা হয় তখন ফলাফল বের হয় 0.50 বা 0.5 গুণফল বের হয়। সো গুণফলের 0-কে আমরা এখানে বসালাম, এবং 0.5 যে অংশটুকু আছে সেটাকে কিন্তু কি ভগ্নাংশের ঘরে বসালাম। আবারও 0.5-কে সামনে নিয়ে আসলাম, যেহেতু ভগ্নাংশ শূন্য হয়নি। 0.5-কে আবারও কত দ্বারা মাল্টিপল করব 2 দ্বারা। 0.5-কে 2 দ্বারা মাল্টিপল করলে ফলাফল দাঁড়ায় 1.0। সো ফলাফল দাঁড়ায় 1.0। সো আমি একটি কথা বলেছিলাম গুণের ক্ষেত্রে, গুণ করার পরে গুণফলের এই ভগ্নাংশ অংশটুকু যদি 0 হয়ে যায়, প্রসেসটা কি স্টপ হয়ে যাবে, আর করা যাবে না, আর গুণ করা যাবে না। কেন, 0.0-কে তুমি যদি 2 দ্বারা গুণ করতেই থাকো তাহলে আজীবন 0 বের হতে থাকবে। সো আমাকে কি আর গুণ করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি এখানেই গুণটা শেষ করে দিব। এখন আমরা উত্তর লেখার ক্ষেত্রে খুবই সাবধানী হব। আমরা যেহেতু ভগ্নাংশটুকুর উত্তর লিখব, এই দশমিকটা আগে দিয়ে দিব। দশমিকটি দিয়ে দেওয়ার পরে পূর্ণকটা লিখব। পূর্ণকটা লিখতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণকটা লিখতে হবে ওপর থেকে নিচে লিখতে হবে। তাহলে মানটা দাঁড়াবে 0.1। হ্যাঁ, সো তোমরা অনেকে মনে করতে পারো যে ভাইয়া ডট দেন, হ্যাঁ ডট দিতে বলতে পারো, বাট ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কারণেই প্রয়োজনটি নাই, কেননা প্রসেসটা কিন্তু কি আমাকে রিপিট করার আর প্রয়োজন ছিল না। প্রসেসটা এখানে কি স্টপ হয়ে গেছে। যখন ভগ্নাংশে শূন্য পেয়ে যাব তখন কিন্তু কি এখানে ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমার কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হ্যাঁ, সো এভাবে খুব সহজে একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে রূপান্তর করা যায়, বাইনারিতে রূপান্তরিত করা যায়। সো পদ্ধতিটি খুবই সিম্পল, জাস্ট বেস 10-কে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে পূর্ণাংশকে তার বেস দ্বারা ভাগ, ভগ্নাংশকে তার বেস বা ভিত্তি দ্বারা গুণ। হ্যাঁ, তাহলে আমরা একটি জিনিস মনে রাখবো, আমাদের সংখ্যা পদ্ধতিকে যে কোনো সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করি না কেন, পূর্ণাংশকে তার বেস দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে তার বেস দ্বারা গুণ। হ্যাঁ,
ভাগ ছাড়াও একটি আলাদা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগেই। তো এখানে বেস 2 থাকতে পারে, 8 থাকতে পারে বা 16 থাকতে পারে। তাহলে পূর্ণাংশকে 2, 8 বা 16 দ্বারা ভাগ, ভগ্নাংশকে 2, 8 বা 16 দ্বারা গুণ। তবে আমার একটি প্রশ্ন থাকছিল, যদি বেস 2, 8 বা 16-এর বাইরে অনেক সময় কিন্তু পরীক্ষায় জাজমেন্ট করার জন্য এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টির বাইরে অনেক সময় বেস 3 বা বেস 5 বা বেস 7 দিয়ে দেওয়া থাকে, তখন আমরা কি করব? হ্যাঁ, সো আশা করি কমেন্টের মাধ্যমে সবাই আমাকে কি উত্তরটি জানাবে। সো এ পর্যন্তই আজকে, দেখা হবে আরও একটি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা আমাদের চ্যানেলটিতে আসো বা চ্যানেলটির ক্লাসগুলো করছো ভালো লাগছে, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটির আপডেট যাওয়ার সাথে সাথেই তোমরা সেখানে কি পৌঁছে যেতে পারো, তোমাদের কাছে পৌঁছে যায়। সো সবাইকে বিদায় জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।